তসলিমা নাসরিন, তার লেখা ঘিরে কৌতূহল, তার লেখা ঘিরে বিতর্ক। বঙ্গ রাজনীতিতে কম কিছু হয়নি, কিন্তু আচমকা রাজ্য রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে তসলিমা নাসরিন। সৌজন্যে শ্রমিক ভট্টাচার্য, তাকে কলকাতায় ফেরানোর দাবি সংসদে তুললেন বিজেপি সাংসদ, জানিয়ে এবার তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আবার সেদিনই এই প্রসঙ্গ উত্থাপন করছেন শ্রমিক, যেদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাচ্ছেন। এখন এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি পুরোটা কাকতালীয়, সে বিষয়ে আমরা কিছু জানি না, কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এরই পাশাপাশি আপনাদের দেখাবো ফের অস্ত্র উদ্ধার হলো শিয়ালদায়। অত্যন্ত জনাকীর্ণ শিয়ালদায় তাহলে কি অস্ত্র পাচারের হটস্পট হয়ে দাঁড়িয়েছে? এবং দেখাবো শাসক জনপ্রতিনিধির এক বিচিত্র ফরমানের অভিযোগ, যা ঘিরে শাসকের অন্দরে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু শুরুতে আজকের বিষয়, ফুরফুরা শরীফে মমতার যাত্রায় রাজনীতি দেখছে বিরোধীরা। একেবারে ঘোষিত কর্মসূচি। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, ফুরফুরা শরীফে গিয়েছেন, কিন্তু এর পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে বিরোধীরা অভিযোগ তুলতে শুরু করেছে। 26-এর আগে তসলিমা দাস, তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব বিজেপির। শ্রমিক ভট্টাচার্য একেবারে রাজ্যসভায় দাঁড়িয়ে এই প্রস্তাব দিয়েছেন। অস্ত্র পাচারের সেফ করিডর শিয়ালদা, ফের বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ। বারবার শিয়ালদাতে এইভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায়, কার্তুজ উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও দুষ্কৃতীরা শিয়ালদাকে, যে শিয়ালদা অত্যন্ত জনবহুল একটা জায়গা, সেটাকে সেফ করিডর হিসেবে মনে করছে? তৃণমূলের অবাক জলপান, জল পেতে ভরসা পার্টি অফিস, কাউন্সিলরের ফরমান ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। এমনকি এই অভিযোগ পর্যন্ত আসছে যে পার্টি অফিসে গেলে তবে জলের লাইনে জল আসবে, এমনটা নাকি শাসক কাউন্সিলের তরফে রীতিমতন ফরমান জারি করে দেওয়া হয়েছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে আজকে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি, যেখানে ফুরফুরা শরীফে গিয়েছেন, পীরজাদাদের সঙ্গে তিনি বৈঠক করছেন, এবং শুধু তাই নয়, ইফতার পার্টিতে পর্যন্ত অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পীরজাদাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আপনারা জানেন যে সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে প্রায় 25 মিনিট তিনি নবান্নে বৈঠক করেছেন, এবং তারপর আজকে এই ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, যার পেছনে স্পষ্ট রাজনীতি রয়েছে, এমনটা অভিযোগ কিন্তু বিরোধীদের তরফে করা হচ্ছে। যখন বিরোধীদের তরফে রাজনীতির অভিযোগ সামনে আনা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী তার পাল্টা জবাব দিচ্ছেন। তিনি বলছেন, যখন কাশী বিশ্বনাথ পুষ্কর যায় তখন তো কেউ প্রশ্ন তোলেন না, এই দুর্গা পুজো কালী পুজোতে যখন যায় তখন তো কেউ প্রশ্ন তোলেন না। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে, বিরোধীদের আক্রমণ করে? দেখুন। আপনাদের কাছে এসছি, আগে আমি খুব আসতাম, আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি। কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি, এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। একেবারে সরাসরি প্রশ্ন সঙ্গ। তখন তো এই প্রশ্ন, এই রাজনীতির উদ্দেশ্য রয়েছে বলে তোমরা কখনো প্রশ্ন তোলো না। যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কাশী বিশ্বনাথে যান, দুর্গা পুজোয় যান, কালী পুজোয় যান, একাধিক পুজোর তিনি উদ্বোধন করেন, তখন তো এই প্রশ্নগুলো তোমরা করো না। আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী, তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন, আজকে এই প্রশ্ন কেন উঠবে? দেখুন, প্রথম কথা বলবো যে কাশী বিশ্বনাথটা ওনার প্রথমেই মনে পড়েছে, তার জন্য বাবা বিশ্বনাথকে মনে পড়ার থেকেও বেশি ওখানে ওনার মাথার পেছনে ঘুরে মোদি বিরোধিতা। উনি ফুরফুরা শরীফে গিয়ে লাস্টবার আমার মনে আছে বলেছিলেন যে ওবিসির মাধ্যমে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের চাকরির ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত বছর গড়িয়ে গেছে, কতটা কি করেছেন সবাই বুঝতে পেরেছেন। ওবিসির চক্করে পুরো সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছেন, অন্য লোকেদেরও রিক্রুটমেন্ট হচ্ছে না। আমি শুধু একটাই কথা বলবো, দেখুন উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যখন উনি বিধানসভায় দাঁড়িয়ে সাংবিধানিক পোস্টে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন, এবং সরাসরি যখন উনি মাথায় এই ধরনের ঢাকনা দিয়ে নামাজ পড়ার মতো হচ্ছে কার্যক্রম নেবেন, আর নিজেকে হিন্দু বাড়ির মেয়ে, কালীঘাটের মেয়ে বলে দাবি করবেন, তখন হিন্দু ভাবাবেগ তাতে আঘাতপ্রাপ্ত হয় বই কি।
তাতে হিন্দুরা মনে কষ্ট পান বই কি, ব্যথা হয় বই কি। তো সেটাই হচ্ছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে হিন্দু বিরোধিতার জন্য যখন তিনি শুধুমাত্র রাজনৈতিক কারণে এসব করেন, তখন তার রাজনীতির বেশ, এর বাইরে পেছনে কিছুতেই বেরোতে হিন্দু পারে না। বিরোধিতার একেবারে স্পষ্ট অভিযোগ এখানে শঙ্কুদেব পণ্ডা করছেন দেবনারায়ণ সরকারের কাছে আসার আগে। এই যে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে আক্রমণ করে বিরোধী দলনেতা কি বলছেন আমি রাখবো আপনাদের সামনে। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। একেবারে স্পষ্ট এটা অভিযোগ যে 2000 মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেলেন, 15-র পর 2025, মানে 10 বছরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, সরাসরি অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তার মানে এই যে 30% সংখ্যালঘু ভোট, সেখানে কার্যত একচ্ছত্র দাপট তৃণমূলের, সেখানে কি তাহলে কোথাও চিড় ধরছে বলে আজকে যেতে বাধ্য হচ্ছেন ফুরফুরা শরীফে? এইটা কিন্তু অভিযোগ বিরোধীদের তরফে, বিজেপির তরফে বিশেষ করে তোলা হচ্ছে। বিরোধীদের অভিযোগ হতে পারে। রবীন্দ্রনাথ আত্মপরিচয় এক জায়গায় লিখছে, মুসলমান একটি বিশেষ ধর্ম, হিন্দু কোনো বিশেষ ধর্ম নয়। হিন্দু হলো ভারতবর্ষের ইতিহাসে একটি জাতিগত পরিণাম। হিন্দু হচ্ছে ভারতবর্ষের ইতিহাসের জাতিগত পরিণাম। সেই জাতি বোঝেন না, বলতে দাও, হ্যাঁ প্লিজ। এটাই তো আমরা বলার চেষ্টা করছি। আমি জাতিগত মানে হিন্দু জাতি নয়, হিন্দু তো কোনো হিন্দু নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জায়গায় যেতে পারে। আজকে রামকৃষ্ণ মিশনে নন হিন্দুদেরও পুজো বলতে হয়, জাতিগত পরিণাম কি আসলে সেখানে ইফতারও যাওয়া যায়, সেখানে বড়দিনেও যাওয়া যায়, সেখানে দুর্গা পূজাও যাওয়া যায়। তোমরা হচ্ছে সংকীর্ণ, রবীন্দ্রনাথের মত তোমরা মানো না, বিবেকানন্দর মত তোমরা মানো না। তোমাদের হিন্দুত্ব হচ্ছে সংকীর্ণ হিন্দুত্ব, তোমাদের হিন্দুত্ব হচ্ছে যারা হিন্দুদের বিরোধিতা করে তাদের অসুবিধা হবে। মানুষকে হিন্দুদের কথা বলা নেই, হিন্দুত্ব আমি বলে ধর্মকে ছোট করব না, কিন্তু অন্য অনেক ধর্মে অনেক কিছু বলা আছে। সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জায়গায় যাওয়া যায়, এটা ভুল কথা। তোমরা হিন্দুকে সংকীর্ণ করে তুলেছো। একেবারে কোথাও গিয়ে কত বড় হিন্দু তার প্রতিযোগিতায় নেমে পড়েছে দুই প্রধান রাজনৈতিক দল। এরা এখন যেখানে গেছেন, যে ফুরফুরা শরীফে গেছেন, পীরজাদাদের সঙ্গে বৈঠক করছেন, অন্যতম পীরজাদা তোহা সিদ্দিকী, তিনি কি বলছেন রাখবো আপনাদের সামনে। আমার মমতা ব্যানার্জি উনি ফুরফুরা শরীফের জন্য সবসময় ভাবেন, করেন। তা আমরা আজ পর্যন্ত মমতা ব্যানার্জি কি করছে না করছে, কত টাকা খরচা করছে না করছে, তার কোনো আমরা কাগজ পাইনি। মমতা ব্যানার্জি উনি দিচ্ছেন 25 কোটি টাকা, আমি ধরলাম এখানে 5 কোটি টাকার কাজ হচ্ছে, কিন্তু ওনাকে খবর দেওয়া হচ্ছে, লিখিত দেওয়া হচ্ছে, এই হয়েছে 25 কোটি টাকা দেওয়া হয়ে গেল। তা আমি মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন করেছি যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা কাজটা হচ্ছে না। আমি একটা কথা বলতে পারি, জোরের সঙ্গে বলছি, আমাদের এমএলএ যে পেয়েছি আমাদের কপাল খুব ভালো, তকদির খুব ভালো, আমাদের কপাল খুব ভালো। আমরা এমন একটা এমএলএ পেয়েছি, চ্যালেঞ্জ করছি 14 বছরে 14,000 টাকা খরচা করেনি। ফুরফুরা শরীফের দরবারের জন্য 14 বছরে 14 টাকা খরচা করেনি এই স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু মারাত্মক অভিযোগ চয়নদা, স্নেহাশিস চক্রবর্তীর নাম করে বলছেন 14 বছরে 14,000 টাকা খরচ করেননি, এবং পূর্ণ কটাক্ষ এবং শ্লেষ আপনি শুনলেন তোহা সিদ্দিকীর বক্তব্যে। এ তো মানে সরাসরি কি কাটমানির দিকে ইঙ্গিত করলেন নাকি? দিচ্ছেন মুখ্যমন্ত্রী, অ্যালট করছেন 25 কোটি টাকা, যাচ্ছে পাচ্ছেন তারা 5 কোটি টাকা, বাকি 20 কোটি টাকা গেল কোথায়? এখানে মারাত্মক অভিযোগ। খুব পরিষ্কার, এখানে ধর্মকে নিয়ে রাজনীতির আড়ালে যে কি খেলা চলে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি শুধু তোহা সিদ্দিকীর কথাটা বলছেন, তোহা সিদ্দিকী তো মমতা ব্যানার্জির অনুগত ছিল এবং বলেছেন যে মমতা ব্যানার্জি সবসময় তো এর জন্য ভাবেন, ফুরফুরা শরীফের জন্য ভাবেন ইত্যাদি প্রভৃতি বলছেন। কিন্তু আরেকজন পীরজাদা যিনি আইএসএফের এমএলএ, তিনি কি বলেছেন যে রাজনীতি করতেই যাচ্ছেন।
মূলত রাজনীতি যদি করেন তাহলে তো উন্নয়নটা এভাবে পিছিয়েই যাবে। উনি যে যার কথা বলছেন শুধুমাত্র এমএলএ না, বলছি হলো তো, আমি রাজনীতির উদ্দেশ্য রয়েছে কি না রয়েছে আমি সেই বিতর্কে যাচ্ছি না, তো সরাসরি একেবারে কাটমানির অভিযোগ করছেন যে 20 কোটি টাকা বা 25 কোটি টাকা পাঠানো হচ্ছে, যাচ্ছে 5 কোটি টাকা, বাকি 20 কোটি টাকা কোথায় যাচ্ছে সহজেই বোঝা যায়। রাজনীতি ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া মানুষের অনুন্নয়ন, এটা বিজেপিও বোঝে, তৃণমূলও বোঝে। বোঝবার ফলে যেটা দাঁড়িয়েছে সেটা সারা ভারতবর্ষের অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা, এমপ্লয়মেন্ট জিরো, জিনিসপত্রের দাম আগুন। এখন মানুষের যে এই ক্ষোভ বিক্ষোভগুলোকে ধর্মের দিকে চ্যানেলাইজ করে দেওয়ার চেষ্টা এখানে শঙ্কু করেছে, কিছুক্ষণ ধরে চেষ্টা করলে বিবেকানন্দ আমরা আমাদের মানুষকে ধর্মের ভাগে ভাগ আমরা করি না শঙ্কু, করবো না। এই জায়গাগুলোতে এই তো হচ্ছে কথা। এটাই তোমরা এর বাইরে কিছু ভাবতে পারো না, এটা বাইরে কিছু ভাবতে পারো না। গরুকে কোনো মুহূর্তে শ্মশানে তোমরা আনবে, এর বাইরে কি ভাববে? একেবারে দেখুন, মানে কে কোন রাজনীতির জন্য রয়েছেন, কোন রাজনৈতিক দল কাদের উন্নয়নে বেশি নজর দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। কিন্তু আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো, শুরুতেই যেটা বলছিলাম যে যেদিন ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেদিনই সংসদে সরব হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, প্রস্তাব রাখছেন। এখন এর পেছনেও কোনো রাজনীতির অঙ্ক রয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদ তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর প্রস্তাব দিয়ে কি বললেন আজ সংসদে, দেখুন। Taslima Ratni wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened, which has been orchestrated by a Diden Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Taslima Nasreen to leave Calcutta again. Taslima Nasreen এর কাছে কলকাতা শহর প্রাণের শহর। তাসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তাসলিমার প্রত্যাবর্তন হোক। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। শ্রমিক ভট্টাচার্য এই তার রাজ্যসভায় বক্তব্যে একটা জায়গায় বলছেন যে দুর্ভাগ্যজনক একটা ঘটনা সেদিন ঘটে যা করেছিলেন তৎকালীন এক কংগ্রেস নেতা। আরও দুর্ভাগ্যজনক হচ্ছে যে তাকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেস তাকে জায়গা দেয় এবং সংসদে পাঠায়। দেবনারায়ণদা, এক হচ্ছে এই বিষয়টা, এবং দ্বিতীয়ত যে হচ্ছে যেদিন ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবং সেদিনই শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসরিনের প্রত্যাবর্তনের প্রস্তাব রাখছে। বলে না, much ado about nothing is Shakespeare জায়গায় লিখতে, in a false quarrel there is no true valor. প্রতিহিংসামূলক বিবাদে সত্যিকারের কোনো বীরত্ব নেই। আবার বলছি, প্রতিহিংসামূলক বিবাদে সত্যিকারের কোনো বীরত্ব নেই। না না, এটা প্রতিহিংসা তো। বিজেপি প্রতিহিংসামূলক তৃণমূল থেকে কোথা থেকে কোথায় চলে আসে। আরে এ তো ওরা তো নিজেই না মুসলমান, ওই মুসলমানদের দরকার নেই, মুসলমান ভাবে ও তো বলে যে এই মুসলমানের ভোটের দরকার নেই, এদেরকে ছুঁড়ে ফেলে দেবো, এদেরকে একেবারে বিধানসভা থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। আর তার সঙ্গে পাল্টা এ কোন ধরনের, এই জন্যই তো বলছি there is no true value। আমার বক্তব্য হচ্ছে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধর্মনিরপেক্ষতা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মত প্রকাশের স্বাধীনতার অধিকার দেওয়া বাংলাকে। এটাই যে যখন মুখ্যমন্ত্রী বলেন না যে আমি সমস্ত ধর্ম নিয়ে চলতে চাই, সমস্ত বক্তব্যকে গুরুত্ব দিতে চাই। এত বছর পরে মনে হলো, 18 বছর পরে। শুনুন, আপনাকে মনে রাখতে হবে শ্রমিকদা এবারে হচ্ছেন সংসদে গেছেন এবং যথেষ্ট, মানে শ্রমিকদের আগে কোনো সাংসদ ছিলেন না, না দেশের অন্য প্রান্ত থেকে। ভারতীয় জনতা পার্টি সমস্ত মতকে গুরুত্ব দিয়েছে এবং একাধিকবার এই মতকে গুরুত্ব দিয়েছে এবং কেন্দ্রীয় হচ্ছে সরকারের জন্যই তো আজকে উনি ভারতে আছেন। এটা যে ভারতে আছেন সেই অবস্থাটা তৈরি করেছেন, কিন্তু বাংলায় কেন থাকতে পারবেন না?
এটা কি উপদ্রুত অঞ্চল পশ্চিমবাংলা? পশ্চিমবাংলাকে আস্তে আস্তে ঠিকই আমার প্রশ্নটা সেখানেই রয়ে গেল, যার উত্তরটা পেলাম না, যে 18 বছর পর কলকাতায় ফেরানোর দাবিটা বিজেপির মনে পড়লো কেন? আর এইবার আপনাদের সামনে রাখবো অত্যন্ত উদ্বেগের একটা ছবি। ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার হলো, আর এবারও সেই শিয়ালদা স্টেশন। ভোরবেলা হাটে বাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হলো। ধৃত হাসান শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তার কাছ থেকে 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শটার উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 8 রাউন্ড গুলি। প্রাথমিকভাবে যেটা মনে করছে পুলিশ, যে এই যে আগ্নেয়াস্ত্র যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শিয়ালদা স্টেশনে সাজিয়ে দেখানো হয়েছে, একেবারে এই অস্ত্রগুলো বিহারের তৈরি হয়েছে বলে পুলিশের অনুমান। বিহারের খাগাড়িয়া জেলা থেকে সড়ক পথেই অস্ত্রগুলি আনা হয় মানসী জাংশনে, আর তারপর সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় এই অস্ত্রগুলোকে পাচারকারী নিয়ে আসে। ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল এই অস্ত্রগুলো। ধৃত হাসানকে ব্যাংশাল আদালতে আজ তোলা হয়েছে। এই হচ্ছে সেই সমস্ত অস্ত্র যেগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমি এবারে পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, যে কিভাবে অস্ত্র উদ্ধার হলো, বাজেয়াপ্ত করা হলো এবং ধৃতকে কোর্টে পেশ করা হলো। আজকে ভোর থেকে কিভাবে শিয়ালদা স্টেশন রীতিমতন সরগরম ছিল এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে, দেখুন। বৈঠকখানা বাজারের পরে এবারে শিয়ালদা স্টেশনের ভেতরে একটি ট্রেনের একজন যাত্রী যখন আজকে বিহার থেকে ফিরছিলেন এবং সেইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এক ব্যক্তি হাসান শেখ, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে প্রায় 8 রাউন্ড গুলি এবং 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিহারের খাগাড়িয়া থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে হাসান শেখ নামে এই ব্যক্তি আজকে আসছিল এবং আগে থেকে কিন্তু এসটিএফের কাছে খবর ছিল, গোপন সূত্রে তারা সেই ট্রেনে তারা অভিযান চালায় এবং বমাল এই যাত্রীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই বাড়িটি হচ্ছে হাসান শেখের বাড়ি। কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ এই হাসান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে হাসান শেখের বাড়িতে কেউ নেই। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বিহারের মধুবনী জেলা, সেই জেলায় 10 থেকে 12 বছর আগে এই হাসান শেখ যান এবং সেখানে ফেরিওয়ালার কাজ করতেন হাসান শেখ। 10-12 বছর ধরে সেখানেই কাজ করেন তিনি। মাঝে মাঝে এই কালিয়াচকের এই বাড়িতে তিনি আসেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার হয়েছে, কিন্তু শিয়ালদা স্টেশন লাগোয়া অঞ্চলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই এই ব্যক্তিকে পুলিশ যখন ধরে, তার ব্যাগ থেকে পাওয়া যায় একাধিক আগ্নেয়াস্ত্র। তার কাছ থেকে যে টিকিট পাওয়া গিয়েছে সেখান থেকে তারা নিশ্চিত হচ্ছেন যে বিহার থেকে সে আসছিল। তাহলে বিহারে গিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলো কি সে নিয়ে আসছিল? এবং এই যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার মধ্যে 4টি যেটা 7mm পিস্তল, 2টি ওয়ান শাটার, এবং এই যে 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শাটার, সেগুলো দেখে তাদের প্রাথমিকভাবে অনুমান যেটা বিহারেই তৈরি হয়েছে। এখানে নিয়ে আসার পরে তার পরিকল্পনা কি ছিল? কারোর কাছে পৌঁছে দেওয়া, এবং যদি কারোর কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কে, বা যদি একাধিক ব্যক্তি হয় তারা কারা, এবং তাদেরই বা কি পরিকল্পনা, এই বিষয়টা তারা জানতে চান। এই ক্ষেত্রে যে ব্যক্তিকে ধরা হয়েছে কালিয়াচকের, সেই ব্যক্তির পুরনো একাধিক এই ধরনের মামলায় তার নাম ছিল কিনা সেটা তারা জানার চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে পুরো কনসাইনমেন্টে সে ছিল, তার সঙ্গে অন্য আর কারা কারা যোগাযোগ রেখে চলছিল সেটা জানা অত্যন্ত জরুরি। তার কারণ সেটা জানতে পারলেই পরিকল্পনা কি ছিল সেটা নিশ্চিত হতে পারবেন এসটিএফ এর গোয়েন্দারা। আমি অত্যন্ত উদ্বেগের জায়গা থেকে সলিল ভট্টাচার্যের কাছে আসবো। তার মানে সলিলদা, শিয়ালদার মতন জায়গা একটা ব্যস্ততম এলাকা, যেখানে আমি দেখছিলাম গত 5 মাসে 3বার এই নিয়ে অস্ত্র উদ্ধারের মতন ঘটনা ঘটলো। শুধুমাত্র তাই নয়, এই শিয়ালদা স্টেশন দর্শকেরা জানবেন যে দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে অন্যতম। দ্বিতীয় ভয়ের জায়গাটা এইটা, আপনি দেখুন যে ট্রেনে চড়ে একজন অস্ত্র পাচার করছে। মানে আমাদের মধ্যে কম বেশি সকলেই ট্রেনে যাতায়াত করেন, মানে এরপর তো ট্রেনে গেলে আমার তো ব্যক্তিগতভাবে ভয় হবে যে আমার পাশে যে বসে আছে তার সঙ্গে কোনো অস্ত্র আছে কিনা। সুরজিৎ, দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে রিকভারিটা হচ্ছে, ভালো কাজ হয়েছে, অ্যাক্টিং অন এ টিপ অফ এই কাজটা হয়েছে। তুমি এর আগে তখন 9 ফেব্রুয়ারি বলো, 27 জানুয়ারি বলো, 17 মার্চ বলো, আজকের বলো, এই 4বার কিন্তু এটা সেফ ট্রানজিট করিডর শিয়ালদা স্টেশনের আশেপাশে জায়গাগুলো। আমরা কিন্তু আগের ঘটনাগুলোর ক্ষেত্রে দেখো এই লোকটা কিন্তু ইজ জাস্ট এ কেরিয়ার, হি ইজ এ টিনি টট। এ কিন্তু কোনো এর কাছ থেকে আগের বারে যে যতবার রিকভারি হয়েছে, এর আগে 3বার থেকে 4বার, গত 5 মাসে 3বার হয়েছে, আবার আজকে হলো।
কোনোটাতেই কিন্তু এখনো ক্র্যাক করতে পারিনি। সোর্স অফ প্রকিউরমেন্ট কোথা থেকে এসছে আমরা কেউ জানতে পেরেছো? তুমি অ্যাজ এবিপি আনন্দ সাংবাদিক বলো, পুরনো সাংবাদিক, তুমি আমাকে বলো সেই কেসগুলোর কোনো ডিটেকশন হয়েছে কিনা, কারা দিয়েছে, সোর্স অফ প্রকিউরমেন্টটা কি, সোর্স অফ ডিসপোজালটা কি, এন্ড অফ ডিসপোজালটা কোথায়, কার কাছে যাচ্ছে, আজ পর্যন্ত কেউ জানে না। তার মানে কি, দিস এ মিসলিডিং ইনভেস্টিগেশন। না, কিন্তু আমি পাশাপাশি এটাও সমানভাবে গুরুত্বের সঙ্গে রাখবো, সেটা হচ্ছে ধরুন একদম রুটটা যদি দেখেন, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, খাগাড়িয়া থেকে সড়ক পথে সে মানসী জংশনে এলো, সেখান থেকে কালিয়াচক হয়ে ট্রেনে করে কয়েকশো কিলোমিটার পথ সে অস্ত্রটা বয়ে নিয়ে এলো। কোনো পুলিশ কোনো ইন্সপেকশনে কোথাও কোনো তার চেকিং হলো না, সে নির্দ্বিধায় নির্বাধায় চলে এলো। দেখো, এটা তো ভালো কাজ, আমি বলেছি এটা ধরেছে, তারপরে আলটিমেটলি ধরা পড়েছে শিয়ালদাতে সোর্স ইনফরমেশনের উপর, অন দি বেসিস অফ ইন্টেলিজেন্স ইনপুট ধরেছে। তারপরে ফাইনালি কি হলো, আগেরগুলো কোনোটা হয়েছে যে অমুক জায়গায় অমুক ফ্যাক্টরি থেকে অমুক লোক, বিহার বলো, রাজগীর বলো, গুজরাট বলো, মহারাষ্ট্র বলো, এখান থেকে মাল এসছে, মাল এসে ডিসপোজাল কোথায় হচ্ছে, মালদায় হচ্ছে না, মুর্শিদাবাদে হচ্ছে না, কে নিচ্ছে, কারা নিচ্ছে, কোন নেতা নিচ্ছে, কোন র্যাকেটিয়ার হচ্ছে, এই র্যাকেটটাকে কিন্তু বাস্ট আউট আজ পর্যন্ত করতে পারলো না। খালি তুমি দেখছো ছটা আর্মস দেখা গেল, তার মধ্যে ছটার মধ্যে ছটাই বোধহয় আমার মনে হয় অ্যাপিয়ার টু বি সফিস্টিকেটেড, 4টে সফিস্টিকেটেড পিস্তল উইথ ম্যাগাজিন, আর বাকি 2টো কান্ট্রিমেড। তাহলে এই যে হিউজ আর্মারি যেটা রিকভারি হচ্ছে, আগের বারেও হয়েছে, তার আলটিমেটলি রেজাল্টটা কি হলো? তাহলে আমি এখানে উল্টো দিক থেকে প্রশ্নটা আসতে, আপনি হিসেবটাও দিলেন যে গত 5 মাসে 3 বার, মানে ধরুন প্রতি 1.5 মাসে একবার করে একটা হিউজ অ্যামিউনিশন এরকম বাজেয়াপ্ত হচ্ছে। দেখুন, সাপ্লাইটা তখনই হয় যখন ডিমান্ডটা তৈরি হয়, তার মানে কোথাও কি এই ডিমান্ডটা পূরণ করার জন্য সাপ্লাইটা হচ্ছে, তার মানে কি রাজ্যে কোথাও অস্ত্রের প্রয়োজন হয়ে পড়েছে? দেখো, তুমি বোঝার চেষ্টা করো, ডিমান্ড আছে, যার জন্য এই তো একটার পর একটা হত্যা হচ্ছে। সাবিত্রী মিত্র আজ থেকে প্রায় 4 মাস আগে বলেছিল তাকে হত্যা করার প্ল্যান হচ্ছে, তারপরে তার বাড়ির সামনে হলো। দুলাল সরকার, তার মার্ডারের আজও ডিটেকশন হলো না। আজও কিন্তু ওনার স্ত্রী চৈতালি যিনি আছেন, উনি কিন্তু বলেছেন যে বড় মাথা ধরতে হবে, বড় মাথার গল্প এখনো পাওয়া গেল না। নৈহাটিতে গুলি করে চেস করে মারছে, বেলঘরিয়াতে ছাত্র হত্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে না? ডিমান্ড তো আছে, কিন্তু তাহলে আমাদের সদর্থক ভূমিকাটা কি পুলিশ প্রশাসনের সদর্থক, আমাদের যে অ্যাকশনটা কোথায় গিয়ে মাঝখানে গিয়ে হারিয়ে যাচ্ছে? আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি আরেকটা অত্যন্ত স্ট্রাইকিং ফ্যাক্টের দিকে আনতে চাইবো, সেটা হচ্ছে মালদা। আপনি দেখুন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন প্রশ্ন উঠছে, বারে বারে মালদার প্রশ্ন সামনে আসছে। এক তো হচ্ছে দুলাল সরকার থেকে শুরু করে সাবিত্রী মিত্রের কথা সলিলদা নিজেই উল্লেখ করলেন। আমি এইখানে যোগ করতে চাইবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দর্শকদের মনে থাকবে যে ডি কোম্পানি নাম করে ফোন এসেছিল যে এত পেটি যদি না দেওয়া হয় তাহলে থেকে খতম করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি বলছি, কোথাও মালদা কানেকশনটা বারে বারে সামনে আসছে এই অস্ত্র পাচারের ক্ষেত্রে, সেই মালদার কালিয়াচক এখানে কিন্তু গোটা বিষয়টা সামনে আসছে। কোথাও এটার কাছে উদ্বেগজনক বলে মনে হচ্ছে না? অনেকদিন আগে ভারতবর্ষে 25টা রাজ্য ছিল, তারপরে 3টে রাজ্য যোগ হয়েছিল, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং ছত্তিশগড়। 26, 27, 28, তারপরে তেলেঙ্গানা হয়েছিল, 29টা রাজ্য, কিন্তু 28টাই রয়ে গেছে, কারণ পশ্চিমবাংলার রাজ্য নেই, নৈরাজ্য হয়ে গেছে। আজকে পকেটে করে বন্দুক, গুলি, বোমা। আজকে বকটুই কাণ্ডেতে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে, তার কি হয়েছে? মালদার এসপিকে পর্যন্ত উনি বলেছিলেন অপদার্থ, এখনো তিনি রয়েছেন। আর আজকে মালদায় প্রতিদিন ঘটনা ঘটছে, শিয়ালদায় 1 সপ্তাহ অন্তর ঘটনা ঘটছে, কেন ধরা যাচ্ছে না? কেন ইন্টেলিজেন্সের অভাব? আজকে গোয়েন্দা বিভাগ বলে পুলিশে একটা বিভাগ ছিল, সেই গোয়েন্দা বিভাগটি কি উঠে গেছে? আজকে যে অবস্থায় পড়ছে সকাল থেকে রাত্রির অবধি, আজকে রাজ্যবাসী। শীর্ষেন্দুদা, আপনি ইন্টেলিজেন্সের কথা বলছেন, আমি বলছি বড় ইন্টেলিজেন্স ফেলিওর কি এটা নয়? একেবারে লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে অস্ত্র বিপণী থেকে অবৈধ যারা অস্ত্রের কারবারি, তাদের কাছে জীবনতলায় অস্ত্র চলে যাচ্ছিল। জায়গাটাই বলতে যাচ্ছিলাম যে লালবাজারের পাশে বেআইনি অস্ত্র যাচ্ছে। আজকে অস্ত্রের যে দোকান, সেই দোকান থেকে কার্তুজ চলে যাচ্ছে, সেখানে প্রতিদিন প্রত্যেকটা মাসে যেখানে গণনা করা উচিত সেই জায়গায় গণনা নেই। গোয়েন্দা বিভাগ কি উঠে গেছে সেই জায়গাটাই? আজকে রাজ্যবাসী দুষ্কৃতীদের তাণ্ডব চলবে আর রাজ্যবাসী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আতঙ্কে ভুগবে, এটা হতে পারে না। বাংলা কিন্তু অন্ধকার থেকে আলোর পথের দিকে এগুলোর জন্য পরিবর্তনটা নিয়ে এসেছিল, সেই জায়গাতে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, রাজ্যবাসীকে ভাবতে হবে। আর এই জায়গাতে আপনারা ধর্মনিরপেক্ষর কথা বলছেন,
ধর্মনিরপেক্ষ তো 1950 সালে সংবিধান হয়ে গেছিল, 1976 সালের 42তম সংশোধনীতে সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা, ধর্মনিরপেক্ষ কথাটা এসেছিল। আজকে মা শারদা বলেছেন যে আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদও সেই ছেলে, সেই জন্যেই সেইভাবেই আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ করা হয়। আজকে ধর্ম নিয়ে রাজনীতি করে লাভ নেই। আজকে একটা কথা বলবেন, অন্য দল আরেক কথা বলবেন, আর রাজ্যবাসী তথা ভারতবাসীর এই জায়গাতে রাজ্যবাসী আতঙ্কে ভুগবে, এটা আমরা হতে দিতে পারি না। আজকে বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, কেন রাজ্য থেকে উঠে আসছে সেটা ধরা যাচ্ছে না। দুটো দিক শীর্ষেন্দু রায় ধরছেন, সেটা হচ্ছে যে রাজনীতি, ধর্মকে রাজনীতির স্বার্থে যেমন ব্যবহার করা হচ্ছে, তেমন এই যে অস্ত্রের অবাধ পাচার হচ্ছে, যেটা অবশ্যই পুলিশ এইখানে শিয়ালদাতে ধরেছে, নিঃসন্দেহে সেটা প্রশংসনীয়। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে যে রাজনৈতিক মদত না থাকলে কি এভাবে ট্রেনে করে কেউ পাচার করার সাহস দেখাতে পারে? খেয়াল রাখবেন 5 মাসে তিনবার এই শিয়ালদা থেকে হিউজ অ্যামাউন্ট অফ অ্যামিউনিশন কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবার রাজনীতির প্রসঙ্গে এলো, কিভাবে রাজনীতিকরা যারা তারা টাল ঠোকাঠুকি শুরু করেছেন এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে। পরপর দেখুন। এই রাজ্যে এখন চালায় হচ্ছে দুষ্কৃতীরা, কেন এই রাজ্যে দুষ্কৃতীদের আশ্রয় দাতা না ধাত্রী আমি বলতে পারবো না, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী। একসময় বলেছিলেন দুষ্কৃতীদের আমি কন্ট্রোল করি, যখন বিরোধী নেত্রী ছিলেন। এখন দুষ্কৃতীটাই রাজ্য কন্ট্রোল করে, আর দুষ্কৃতীদের ধাত্রী বা দাতা যাই বলুক না কেন, মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে অস্ত্র উদ্ধার না হওয়াটাই অস্বাভাবিক। আগেও শিয়ালদা ধরা পড়েছে, আপনারা জানেন, শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে। বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে, অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি, নাহলে লাইসেন্স প্রাপ্ত দোকান সেখান থেকে অস্ত্র পাচার হয়, বেআইনিভাবেও অস্ত্র পাচার হয়। অস্ত্র পাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড, যেমন গরু পাচার, ছাগল পাচার, যাও অস্ত্র পাচার একটা ট্রেড, একটা বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, প্রতিনিয়ত যদি খবরের নজর রাখা যায়, রাজ্যের কোথাও না কোথাও বোমাবাজি হচ্ছে, গুলি চলছে, অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার রাজ্য প্রশাসনকে দিয়ে উদ্ধার করবে। প্রশাসনের প্রথম হচ্ছে সংখ্যা কমে গিয়েছে, ম্যান পাওয়ার কমে গিয়েছে 1 নম্বর। দ্বিতীয়, এদেরকে দিয়ে তো রাজনীতিকরণ হচ্ছে, ম্যাক্সিমামকে দিয়ে বিরোধীদেরকে আটকানোর অপচেষ্টা চলছে। ফলে সাবজেক্ট ছেড়ে অবজেক্টের দিকে বেশি নজর দেওয়ার ফলে এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে যাওয়ার আগে দর্শকদের মনে করিয়ে দেব যে যারা ট্রেনে অস্ত্র এইভাবে পাচারের চেষ্টা হচ্ছে বলে যারা একটু অবাক হচ্ছেন, তারা এই খবরটাও নিশ্চয়ই দেখেছেন। বছর খানেক আগে আপনাদের দেখিয়েছিলাম যে হোম ডেলিভারি পর্যন্ত অস্ত্রের করা হয়েছিল, সম্ভবত পূর্ব বর্ধমানের কাটোয়া বা সংলগ্ন কোনো একটা জায়গায় হবে। শঙ্কু, শুনুন, আগামী নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস এসব অস্ত্র আমদানির চেষ্টা করেছে। তাই সলিল্লা, এই অস্ত্র কোথায় যাচ্ছে জীবনে কোশ্মিনকালে বেরোবে না। এসটিএফ কোমর বেঁধে এখন ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের পাশে একটা অফিস করেছে, সেখান থেকে আমাদের উপর নজরদারি করাটাই তাদের কাজ। তারা কখনো তৃণমূলকে খুঁজে বার করবে? 1 2 আমি একটা কথা বলছি, এটা স্পেসিফিক এসটিএফই ধরেছে, এটা তো পুলিশই ধরেছে। শুনুন না, একটা ওই এসটিএফ পুলিশ সব ওরা হরধরে এক। আমার বক্তব্য যে সলিল্লা, একটা স্পেসিফিক ইনপুটের উপর ভিত্তি করে ওরা এই অস্ত্রটা ধরলো। আপনি আমাকে বলুন যে অস্ত্রটা এতটা রেলে করে এলো, স্পেসিফিক ইনপুট থাকলেও যেখান থেকে হচ্ছে সেখানে ওত পেতে ধরতো না? ও অপেক্ষা করে বসেছিল বল আসবে আর আমি ক্যাচ করব। দেবনারায়ণ সরকার আমি বলছি, এটা এই চারটে অস্ত্র দিয়ে পুলিশকে ভালো 200 অস্ত্র শহরে ঢোকাচ্ছে। পুলিশকে ভালো বলা হচ্ছে কিসের জন্য? পুলিশের কাজ কি? দেবনারায়ণ সরকার দ্রুত এটাই তো কাজ। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসি। দেবনারায়ণ বন্দুক রেখে 200 বন্দুক ঢুকিয়ে দিয়েছে দেবনারায়ণ সরকার দ্রুত। আরে বলবোটা কি বল, আচ্ছা আর কি বলবেন? তাহলে তো চলো, বলেই দিচ্ছে তো, আমাকে তো বলতেই দিচ্ছে না। দেখুন এই হচ্ছে প্যানেল, ওয়ান বাই ওয়ান। একজন বিশিষ্ট অধ্যাপক এইসব বলবেন, প্লিজ চয়ন ভট্টাচার্য। দেখুন, পরিষ্কার কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মালদা অস্ত্র উদ্ধার হচ্ছিল, গুলি করা চললো, দুলা সরকার খুন হলেন, তখন এসপিকে গালাগাল দিয়েছিলেন, অপদার্থ বলেছিলেন, পুলিশকে, ডিপার্টমেন্টকে অপদার্থ বলেছিলেন এবং ডিপার্টমেন্টকে ভালো করে কাজ করতে বলেছিলেন ইত্যাদি প্রভৃতি। রাজীব কুমার ওখানে গিয়ে বলেছিলেন যে এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, যা যা বলেছিলেন আপনারা দেখেছেন। এই নাটকগুলোর পরে এই ঘটনাটা ঘটলো,
সে ব্যাপারটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে কোথাও একটা কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের অঙ্কে মিলে যাচ্ছে? প্রথম কথা, কতগুলো কথা আসছে, একটা ডিমান্ড সাইড, একটা সাপ্লাই সাইড, আর একটা ধরা সাইড। পরবর্তী ইফেক্ট কি হচ্ছে? আচ্ছা, ধরে নিলাম এসটিএফ ধরছে, তার মানে তৃণমূলের যদি হতো তাহলে এসটিএফ ধরতো না, ধরতোই না, তো গোপনে আছে। তার মানে সরকার তার মানে বলছে যে তৃণমূলের কানেকশন যদি থাকতো তাহলে ধরতো না, মানে এটা কি তাহলে ঘোষিত নীতি নাকি যে তৃণমূল যদি হয়, কোনোভাবে যদি তৃণমূল সূত্র খুঁজে পাওয়া যায় তাহলে পুলিশ সেক্ষেত্রে অ্যাকশন নেবে না? তাহলে এই যে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেন, সেটা তাহলে কি? তার মানে রং দেখে পুলিশ ব্যবস্থা নেয় নাকি? তৃণমূলের পার্টি অফিসে না গেলে কি জল পাওয়া যাবে না? সুশান্ত এবং লিপিকা, দুই কাউন্সিলরের মধ্যে সংঘাতের কারণে কার্যত রাজডাঙ্গার 60টি পরিবার নির্জলা হয়ে পড়েছে, এমন অভিযোগ সামনে এসেছে। রাজডাঙ্গার পূর্বপাড়ায় তৃণমূল কাউন্সিলর এরকম হুইপ জারি করেছেন বলে অভিযোগ সামনে এসেছে, জানিয়ে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে। 15 দিন ধরে জল নেই রাজডাঙ্গার পূর্বপাড়ার 60টি পরিবারের। কাউন্সিলরের বিরুদ্ধে জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাই। কি বলছেন তারা শুনুন। ড্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, জল টল যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে। ওরা কেউ দেখতে না, দিদি ডেকেছিলাম, ওর নামটা কি নিমিকা মান, ও ডেকেছিলাম, ও এসে দেখে গেছে, কিচ্ছু করেনি। বলে আমি কি করব? লাইনটা কেটেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর লিপিকাদি কোনো কাজ আমাদের এখানে করছে না, আর ড্রেনটাও বন্ধ করে দিয়েছে। যা করেছে সর্বদা করেছিল, উনি কোনো কাজ করেনি। আমাদের এখানে লাইট পোস্টে কারেন্ট ছিল না 1.5 বছর, উনি বলে এখানে লাইন দেওয়া যাবে না। ওনার পার্টি অফিসে আমরা যাইনি, তাই জন্য বলেছে। ওনার সঙ্গে যেতাম আসতাম, এখন যাওয়া হয় না, তাই জন্য উনি এরকম বলেছে। হ্যাঁ, আমরা এখনও করি, আগেও করেছি, এখনও করি, আর করব। এটাই ওনার কাছে হচ্ছে কথা, যে আমরা সুশান্তদার কাছে কেন যাই, এটাই ওনার রাগ। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমার মনে পড়ে যাচ্ছে অবাক জলপান নাটকের প্রসঙ্গ। একেবারে পথিক মনে করুন যে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটু জল পায় কোথায় বলুন। তাই বলছি দেবনারায়ণ দা, যদি পথিক জানতেন যে তৃণমূলের পার্টি অফিসে গেলে জলটা পাওয়া যাবে, তাহলে এত কষ্ট ওই নাটকের পথিককেও করতে হতো না। দেখো, যে ঘটনাগুলো খারাপটা খারাপ বলতে হবে, ভালোটা ভালো বলতে হবে। যদি ঘটনাগুলো সত্য হয় তাহলে নিঃসন্দেহে এটা মারাত্মক অন্যায়। এই জিনিসটা একটা পার্টিকে দেখে কোনো কাউন্সিলর যদি মনে করে এই জলটা আমার কাজ করে না বলে, আমার পার্টির না বলে জল দেবো না, নিশ্চয়ই গরিব মানুষ। 3টে প্রশ্ন, প্রত্যেকে পার্টি ইরেসপেক্টিভ অফ, না আমার পার্টি নয়, আমার অনুগামী নয়, তিনি কেন সুশান্ত ঘোষ পার্টি তৃণমূলেরই, তৃণমূলের অন্য কাউন্সিলর আমার অনুগামী না, এরকম হতে পারে। এখানে আমি এইখানে বলবো অবদান নেই, ব্যাপারটা আজকে মিডিয়া আসছে, মমতা ব্যানার্জির কাছে যাবে, এবং আমি বলবো মিডিয়ায় আসবে, তারপরে আমি বলছি এই রকম একটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। মারাত্মক কথা বলছেন। 15 দিন ধরে জল পাচ্ছে না এই মানুষগুলো, সেইটা এডিটি আনন্দ সম্প্রচারিত করবে, তারপর মুখ্যমন্ত্রীর কাছে যাবে, তারপর তাদের সমস্যা সুরাহা হয়। যদি অন্যায় এটা বললে তো হবে না, যে জিনিসটা বলে যদি অন্ধ হয়, তৃণমূলও করে, যাই করুক না, আমি আরো ব্রডার অ্যাসপেক্টে যাচ্ছি, হোক না অন্য পার্টি নেই, অন্য পার্টি হোক না, কিন্তু তাতে কিছু যায় আসে না। এটা মোরাল অধিকার প্রত্যেকেই পাবে, ইররেসপেক্টিভ অফ পার্টি, কাস্ট, সুতরাং অন্যায়টা অন্যায়, এটা অবশ্যই দেখা উচিত। আমার বক্তব্য হচ্ছে এখানে নয়, আমার বক্তব্য, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে মানুষরা জল পাননি তাদের অবিলম্বে জল দেওয়ার ব্যবস্থা হোক। যদি তৃণমূল কংগ্রেস নাও জল দেয়, আমরা অন্তত আমাদের বলবেন, আমরা আমাদের বাড়ি থেকে ট্যাঙ্কে করে নিয়ে গিয়ে জল দেবো। এই জিনিস কলকাতা শহরে মানা যায় না। কিন্তু আমি শুধু একটাই কথা বলবো, তৃণমূলে এই জল না দেওয়াটা খুবই তুচ্ছ ঘটনা। এখনো তো ওরা বেঁচে আছেন, ওদের তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফসলে আপনার মনে নেই বকটুইতে মানুষকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছেন। এ তো জল দেয়নি, এটা এমন কিছু নয়। দেবনারায়ণ দা কি বলুন, এটা শেক্সপিয়ারের উদাহরণ দিতে গিয়ে আরেকটা উদাহরণ, এটা শেক্সপিয়ার বলুন না, শেক্সপিয়ার কি বলেন, অন্যায়টা শেক্সপিয়ার কি বলেন, বিষয়টা হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান সবাইকে থামাচ্ছি। চয়ন ভট্টাচার্য, অন্য কিছু নয়, বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করেও পুরো পরিষেবা পাওয়া যায় না। লিপিকা মান্য তৃণমূলের কাউন্সিলর, সুশান্ত ঘোষ তো উনি বড় চেয়ারম্যান, দুজনই তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রী। তাদের অন্তর্দ্বন্দ্বের ফসল হচ্ছে মানুষের জল না পাওয়া। এই কৈফিয়ত আগামী পুরসভা নির্বাচনে তো মানুষ চাইতেই পারে। যারা তৃণমূল কংগ্রেস করছেন
তারা জল পাচ্ছেন না, নিট ফল এই তৃণমূল আসলে না হলেও জল পাবে। মানুষকে এরা মানুষ মনে মনে করে মানুষ না। হলে জল পাবে। প্রমাণিত এটাও না, 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 এইসব কথা বলবেন না। এটা নাগরিকের অধিকার ঘটনাটা কি না, নাগরিক তো ভোটার নয়, এটা অন্যায়। নাগরিক তো ভোটার নয়, এটা পাঁচ নাগরিকের দরকার। অধিকার বেশ, দিতে আমি হবে। দেখুন যে দুজন কাউন্সিলরের নাম সামনে এসেছে, একদিকে যেমন সুশান্ত ঘোষ, অন্যদিকে লিপিকা মান্না, তাদের বক্তব্যগুলো সামনে রাখা তথ্যের খাতিরে প্রয়োজন। লিপিকা মান্না সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বলছেন এবং তিনি বলছেন 4টের জায়গায় 24টা লাইন বা কল বসানো হয়েছে। আচ্ছা, এই রকম অভিযোগ না আসা বাঞ্ছনীয়, না হলেই ভালো হতো, এমনটা কিন্তু সুশান্ত ঘোষ বলছেন। কোথাও পক্ষান্তরে এই অভিযোগের মধ্যে সারবত্তা তিনি কি খুঁজে পাচ্ছেন? নিঃসন্দেহে তার বক্তব্যের মধ্যে এই প্রশ্নচিহ্নটাও রয়েছে, কিন্তু তার আগে দ্রুত সলিলদা। দেখো, অন্তর্দলীয় কোন্দল 107 ভার্সেস 108, কিছুদিন আগে হালতুতে গুলি চললো, বোম ফাটলো, বোমা পড়লো দুপক্ষের মধ্যে। এই অন্তর্দলীয় এটাকেই বলে ইন্ট্রা পার্টি রিফট, এবং এইটা মেটানোর জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে একাধিকবার করা বার্তা পর্যন্ত দিতে হয়েছে। এবং তার জন্যই কিন্তু দেখো তুমি ওই স্বরূপ ঘোষের উপর এই যে সুশান্ত ঘোষ অ্যাটাক থেকে, স্বরূপ ঘোষ মানে সুশান্ত ঘোষ, হ্যাঁ, তার উপর ধরো অ্যাটাক হয়েছে, হ্যাঁ, এবং লিপিকা মান্নার যে যারা কর্মী, যারা তার দলের যারা তার সঙ্গে যারা রয়েছে তাদের উপর বোম মারা হয়েছিল এই কয়েকদিন, মানে কমাস আগে, 4 মাস 5 মাস আগে। এইটা এই ইন্টার পার্টি রিফটটা কিন্তু কন্টিনিউ করছে। এটা তো তুমি একটা জায়গা দেখলে, সারা পশ্চিম বাংলায় এখন ইন্টার পার্টি। আমাদের শিক্ষা, রুচি, বিবেকবোধ সব বিপর্যস্ত। এমন কিছু ঘটনা ঘটছে যা মনুষ্যত্বের ভিত নাড়িয়ে দিচ্ছে। জলের আরেক নাম জীবন, সেই জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যে দলেরই হোক, একই দলেরই হোক, অন্য দলের হোক, আজকে যে মানুষটা জল পাচ্ছে না তার থেকে কষ্টটা আর কার আছে? আজকে সেই জায়গাটা দেখতে হবে না? কাউন্সিলরের কাজ কি? যার দুঃখ, কষ্ট, সুযোগ, সুবিধে সেগুলো তো দেখা, সেই জন্য তো তাকে ওয়ার্ডে দাঁড় করানো হয়েছে জনপ্রতিনিধি হিসেবে। তা জনপ্রতিনিধিটা কিসের জন্যে? এইগুলো দেখা যে জল যাচ্ছে না। দেখুন, আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে জলের অপর নাম জীবন। এই জল 15 দিন ধরে কেন পাবেন না? আমি বলছি এর পেছনে কোনো অন্তর্দলীয় কোন্দল আছে কিনা, কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, আমি তার মধ্যে ঢুকতেই চাইছি না। জনপ্রতিনিধি রয়েছেন, এই রকম সমস্যা 15 দিন ধরে চলছে বলে অভিযোগ। এই সমস্যা দ্রুত মিটুক, আমরা এই আশা রেখে অনুষ্ঠান শেষ করব। পাশাপাশি আরও এই সংক্রান্ত খবর পাপিয়া আপনাদের জন্য নিয়ে আসছে। একদমই এই মুহূর্তে আরজিকর মামলার দিকে নজর রাখবো, কারণ সবার চোখ ছিল আরজিকর মামলার শুনানির দিকে সর্বোচ্চ আদালতে। পরিবারের দাবি মতো তাদের মান্যতা দিয়েই এবার আরজিকরের মামলা ফিরল হাইকোর্টে। হাইকোর্টেই এবার শুনানি চলবে এবং আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টকে আজকে শুনানিতে একেবারে স্পষ্ট কথা জানিয়ে দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্টের যেটা এই আরজিকর মামলার শতপ্রণোদিত মামলা, সেটা হবে সুপ্রিম কোর্টেই শুনানি। আপনাদের জানিয়ে রাখি, মা বাবার আবেদনে সাড়া দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবার শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এমনই নির্দেশ দেয়। মে মাসের দ্বিতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানি। সুপ্রিম কোর্ট থেকে আরজিকর মামলা ফিরল এবার হাইকোর্টে। চিকিৎসকের পরিবারের আইনজীবী করুণা নন্দী তিনি জানিয়েছেন যে তাদের আবেদনই ছিল সুপ্রিম কোর্ট যেন হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দেয়, তাই দিয়েছে। আজকে সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয়, এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয়। যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে, এত ওয়েট করালেন, এত ল্যাপসেস হয়েছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কেস বাই দ্য কলকাতা পুলিশ। কিন্তু আজকে যে দুজন ডিফল্ট বেল রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশনস টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স
এর চার্জ হয়েছে, আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে, আর এই দ্য অফিসার ইন চার্জ অফ তালা পুলিশ স্টেশন ইজ আউট অন বেল. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice, and to bring justice fast. অর্থাৎ পরিবারের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আরজি করের এই মামলাটা দেখবে। কিন্তু এরপর কি হবে, কিভাবে এগোবে তদন্ত, কিভাবে শুনানি হবে, সমস্ত বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো এরপরে যেটা পদক্ষেপ, যে পরিবারের পক্ষ থেকে আইনজীবীরা তারা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আসবেন এবং এসে তারা মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন এবং করে তারা সুপ্রিম কোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে অবগত করবেন এবং তারপরে শুনানির জন্য দিন ধার্য হবে এবং কলকাতা হাইকোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। তোমার মনে থাকবে যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে পরিবারের তরফ থেকে আইনজীবীরা প্রথমে তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আসেন এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আসেন এবং এসে তারা বলেন যে এই গোটা মামলার ক্ষেত্রে যে উপযুক্ত ইনভেস্টিগেশন তারা চেয়েছিলেন সেটা কোথাও গিয়ে হচ্ছে না। তারা মনে করছেন যে সিবিআই এর ভূমিকায় খামতি রয়েছে, অতএব তারা চান যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সিবিআই এর যে খামতি রয়েছে সেগুলোকে তুলে ধরা হোক, এমনটাই তারা চেয়েছিলেন। কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে এই মামলা দুটি হায়ার ফোরামে বিচারাধীন রয়েছে, একটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এবং আরেকটি সুপ্রিম কোর্টে, ফলে তো সেখান থেকে ক্ল্যারিফিকেশন না আসা পর্যন্ত এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করা তার পক্ষে সম্ভব নয়। অতএব পরিবারের যে আবেদন ছিল সেটাই কিন্তু তারা সুপ্রিম কোর্টের কাছে গেছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে অনুমতি দেওয়া হয়েছে এবং সেই অনুমতি ক্রমেই এখন থেকে এই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে। একদমই সৌভিক, এবং সেখান থেকেই আজকে নির্যাতিত অর্থাৎ নিহত চিকিৎসকের মা বাবা তারা বলেছেন সিবিআই এর তদন্তে প্রথম থেকেই আমরা খুশি ছিলাম না। এবং আপনারা জানেন সিবিআই এর ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে গিয়েও তারা দেখা করে আসেন যে সিবিআই এর তদন্তে কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে, আর এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তারা। দেখুন, সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছেন, এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সবথেকে আগে কৃতজ্ঞ আমাদের ম্যাম যে করুণানন্দী আমাদের হয়ে লড়ছেন, ওনাকে জানাবো। এবং আমরা যা হারিয়েছি সেটা আর ফিরে আসবে না, কোনো দিনও ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তী কোনো বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে, সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কিরকম জায়গায় বাস করি যে 7 মাস বাবা হয়ে মেয়ের মৃত্যুর তার প্রধানপত্র নেওয়ার জন্যে একবার বড় অফিস, একবার স্বাস্থ্য ভবন, একবার আরজিকর হসপিটাল। আজকে প্রায় 1 মাস ধরে প্রথমে মৌখিক বলি দেয় না, তারপর লিখিত বাধ্য হয়ে লিখিত অ্যাপ্লিকেশন করি, তারপরে এই করতে করতে তবুও আজকেও এক পর্যন্ত দিতে পারেনি। সিবিআইয়ের কাছে এই বিষয়টা বলেছি কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। হাইকোর্টে যখন গেছে আমরা এই সমস্ত ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি তুলতে পারবো এবং সিবিআইকেও আমার বলার থাকবে যে তারাও যেন ঠিকঠাক মতো তদন্ত করে এই মেয়ের যে ন্যায় বিচার সেটা যেন আমরা পাই। মেয়ের ন্যায় বিচারের জন্য কারো কাছে যেন আর না ঘুরতে হয়। আর এই আর্চিকর কাণ্ডের পরেই আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রত্যেক দিন পথে নেমেছিলেন মানুষ, পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আর এবার পরিবারের দাবিকে মান্যতা দিয়ে হাইকোর্টে ফিরল আর্চিকর মামলা। সুপ্রিম কোর্ট থেকে আর্চিকর মামলা এবার ফিরল হাইকোর্টেই। আর এই নিয়ে জুনিয়র চিকিৎসকেরা কি বলছেন রাখবো আপনাদের সামনে। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টে আসতে দিয়েছে এটা মানে খুবই একটা ভালো ব্যাপার এবং আমরা হাইকোর্টের উপরে আস্থা রাখছি। যেভাবে আন্দোলনের শুরুতে একদম বিচার মানে 9 আগস্টের পরে যেভাবে হাইকোর্ট তৎপরতার সাথে এই কেসটিকে দেখেছিলেন এবং আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের প্রথম দিন থেকেই দাবি ছিল যে একটা জুডিশিয়াল এনকোয়ারি বা জুডিশিয়াল মনিটরিংয়ের মাধ্যমে এই কেসটা যাতে হয়। যেটা সবথেকে বড় প্রশ্ন যে সঞ্জয় রায় যদি একা হয়ে থাকেন তাহলে সঞ্জয় রায় কেন করলেন, তার কি মোটিভ, এবং তাকে এই যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সঞ্জয় রায় কে এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এতগুলো জিনিস বা এত কিছু সব কিছু চাপা দেওয়া? তাহলে এই প্রশ্নগুলোর যে উত্তর সেই উত্তর আমরা চাইবো যে হাইকোর্ট সেই তথ্যগুলোকে সামনে আনার চেষ্টা করবেন এবং সিবিআই যাদের অ্যাকচুয়ালি মানে অনেক দায়িত্ব আমার মনে হয় সেই সিবিআই এর যে ব্যর্থ সেটা এখন এই সময় দাঁড়িয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই।
আরজিকর কাণ্ডে যেভাবে তদন্ত এগোচ্ছে তাতে যে পরিবার খুশি নয় তা তারা আগেই জানিয়েছিলেন। এই অবস্থায় সর্বোচ্চ আদালতে তারা দ্বারস্থ হন এবং আরজিকর কাণ্ডে নতুন করে সিবিআই তদন্তের আর্জি শুনবে হাইকোর্টে, এমনই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিরোধীরা কি বলছেন এই নিয়ে শোনাবো শ্রমিক ভট্টাচার্য এবং অধীর চৌধুরীর বক্তব্য। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। একই সঙ্গে এটাও বলবো যে তাদের বাবা মায়ের যে দাবি তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত। কেন এখনো ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? কি প্রথম বলেছিল যেটা আত্মহত্যার ঘটনা? কারা সমস্ত প্রমাণ লোপ করে দিল? কারা প্লেস অফ অকারেন্সকে ধ্বংস করে দিল? একা সঞ্জয়কে শাস্তি দিয়ে তো সমস্ত সমস্যার সমাধান করা যাবে না। সঞ্জয় ছাড়াও আরো অনেক লোক আছে। এই প্রাতিষ্ঠানিক খুনের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে টেনে বার করে আনা হোক এবং প্রত্যেকের শাস্তি হোক। হলে তো খুশি হব আমরা, সারা বাংলার মানুষ দেখতে চাইছে, সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি। কারণ তদন্ত এখানে ধামাচাপা দেওয়া হয়েছে, অপরাধীদের রক্ষা করা হয়েছে, নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল, সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে। অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে, চলছে ধর্ষণ আর খুন, কোথাও কোনো শাস্তির গল্প নেই। সব লোক দেখানো, মানুষকে চোখে ধুলে দেওয়া, মানুষকে ধাপ্পা দেওয়া, মানুষকে বোকা বানানোর এই প্রচেষ্টা বাংলার তৃণমূল নেত্রী করেই চলেছে।